পৃথিবীর উন্নত অনেক দেশেই বিনিয়োগ বাড়াতে বিনিয়োগকারীদের নানা ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে, আমাদের দেশেও দেয়। কিন্তু আমাদের দেশে যেটা নাই, বিনিয়োগকারী যদি কোনো কারণে ক্ষতির শিকার হয় বা দেউলিয়া হয়ে যায়, তাহলে তাকে প্রয়োজনীয় আর্থিক নিরাপত্তা তেমন কোনো নিশ্চয়তা আমাদের অর্থনীতিতে নাই বা সরকারি ব্যবস্থাপনায় নাই। তাই কোনো বিনিয়োগকারী যদি তার পুঁজি হারিয়ে ফেলে, তাহলে তার বিনিয়োগকৃত পুঁজির একটা অংশ বা পুরোটা তাকে ক্ষতিপূরণ সরকার দিতে পারে। এতে বিনিয়োগকারীর সংখ্যা বাড়বে, বিনিয়োগকৃত অর্থের পরিমাণও বাড়বে। ওপেক হচ্ছে আন্তর্জাতিকভাবে তেল উৎপাদনকারী এবং রপ্তানিকারী দেশগুলোর একটা সংগঠন। তারা কিন্তু নির্ধারণ করে যে সারা পৃথিবীতে তেলের মূল্য ব্যারেল প্রতি কত হবে। তো তাদের এটা একটা মনোপলি কর্মকাণ্ড তারা পরিচালনা করে। তো তারা তেল উৎপাদন করে, আমরা কিন্তু শ্রমিক রপ্তানি করি। তো যেসব শ্রমিক রপ্তানিকারী দেশ আছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ, তাদের মধ্যেও একটা সংগঠন থাকা উচিত যে একজন শ্রমিকের ন্যূনতম ঘণ্টাপ্রতি মজুরি এর নিচেই তারা শ্রমিক রপ্তানি করবে না বিদেশে। সীমান্তে ভারতের বিএসএফ দ্বারা বাংলাদেশি নাগরিক হত্যাকাণ্ড একটা গুরুতর সমস্যা। তো এই সমস্যা সমাধান করার জন্য সার্ক আদালত গঠনের চেষ্টা করা যেতে পারে। তো যদি সেই চেষ্টা যদি সফল না হয়, সার্ক আদালত গঠন যদি সফল না হয়, তাহলে চায়না পাকিস্তানের সাথে আমাদের সীমান্তরক্ষী বিনিময় করে যৌথ টহল ব্যবস্থা করা যায় কিনা সেটা চিন্তা করা যেতে পারে। আর আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য এসএসসি পাস সব নাগরিককে সামরিক ট্রেনিং বাধ্যতামূলক করা দরকার, যাতে আমাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি পায়। দুর্নীতি আমাদের সমাজের একটা বা রাষ্ট্রের গুরুতর সমস্যা। আইনের শাসনও অনেক ঘাটতি আছে। ধনী দরিদ্রের মধ্যে যথেষ্ট আয় বৈষম্য বিরাজমান। মানব উন্নয়ন সূচকেও পৃথিবীর সিংহভাগ দেশের চেয়ে আমরা পিছিয়ে। এবং আমাদের যে লজিস্টিক পারফরমেন্স, অর্থাৎ বন্দর বা রাস্তার যে পারফরমেন্স বা সক্ষমতা, সেই সক্ষমতা আমরা অনেক পিছিয়ে। তো এই সমস্যাগুলো আসলে আমাদের ধীরে ধীরে কাটাতে হবে বা কমিয়ে আনতে হবে। তাই যে সরকার বা রাজনৈতিক দল সরকার গঠন করবে, তাদের আসলে ক্রমেই এইসব আন্তর্জাতিক সূচকে, অর্থাৎ এই যে সমস্যাগুলো বললাম, এই সূচকগুলো কিন্তু পরিমাপের রাষ্ট্রের পারফরমেন্স পরিমাপের জন্য আন্তর্জাতিক সূচক আছে এই সমস্যাগুলোর। তো এই সূচকগুলোই, আন্তর্জাতিক সূচকগুলোই, যাতে রাষ্ট্রগুলো, বাংলাদেশ নামক রাষ্ট্রটা প্রতি 5 বছরে 2-1 ধাপ অগ্রগতি অর্জন করতে পারে, তার জন্য আসলে সরকারি প্রচেষ্টা তথা নাগরিক চাপ, ক্ষমতাসীন সরকারের উপর নাগরিক চাপ থাকাটা খুব জরুরি। এই আয়ার সমতা বা মানব উন্নয়ন সূচকে অগ্রগতি অর্জনের জন্য আমাদের সর্বোচ্চ আয়কর আসলে 50% করতে হবে। এতে আয়ের সমতা কমে আসবে। এবং বিভাগীয় শহরগুলোতে ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে, অর্থাৎ ওই ঘণ্টাপ্রতি ওই ন্যূনতম মজুরির নিচেই কেউ কাউকে কাজে নিতে পারবে না। এবং এই ন্যূনতম মজুরি এমন হতে হবে যে মাথাপিছু যে আয়, আমাদের ঘণ্টাপ্রতি মাথাপিছু আয় যেটা হয়, তার চেয়ে এই ন্যূনতম মজুরি কম হবে না। আমরা দেখি টহল পুলিশ বা থানা পুলিশ বা রোগীদেরকে সেবা দেওয়ার জন্য যে অ্যাম্বুলেন্সগুলি ব্যবহৃত হয়, সেই অ্যাম্বুলেন্সগুলোর আসলে কোয়ালিটি খুব ভালো নয়। তো এই প্রতিষ্ঠানগুলো, এই গাড়িগুলো, এই থানা পুলিশ বা অ্যাম্বুলেন্স, এরা কিন্তু সরাসরি পাবলিককে সার্ভিস দেয়। তো পাবলিককে, যেহেতু গাড়িগুলো নাগরিকদের টাকায় কেনা হয়, তাই যেসব প্রতিষ্ঠান সরাসরি নাগরিকদেরকে সেবা দেয়, সেই প্রতিষ্ঠানগুলোই আসলে নতুন গাড়ি ব্যবহার করার জন্য এগিয়ে থাকা উচিত। যেমন থানা পুলিশ, টহল পুলিশ, অ্যাম্বুলেন্স,
হাইওয়ে পুলিশ, মোবাইল কোর্ট, ফায়ার সার্ভিস, এরা সরাসরি জনগণকে সেবা দেয়। তাই সরকারের টাকায় বা জনগণের টাকায় কেনা প্রতিটা গাড়ি প্রথম 3 বছর এই প্রতিষ্ঠানগুলো ব্যবহার করবে। এরপরে গাড়িগুলোকে মডিফাই করে মন্ত্রী এমপিরা ব্যবহার করতে পারবে তাদের প্রয়োজন অনুযায়ী। গার্মেন্টস বা চামড়া জাতীয় পণ্য উন্নত দেশগুলো নিজেরা উৎপাদন না করে গরিব দেশ বা অনুন্নত দেশ থেকে কেন তারা ইম্পোর্ট করে? কারণ এই উৎপাদন প্রক্রিয়ায় পরিবেশ দূষণের বিষয় আছে। তারা পরিবেশ দূষণ পছন্দ করে না, এই জন্যই তারা আসলে এই উৎপাদন সিস্টেমগুলো বাইরে থেকে ইম্পোর্ট করে। যেমন চামড়া উৎপাদনে কিন্তু পরিবেশ দূষিত হয়, আবার গার্মেন্টসের ডাইংয়েও কিন্তু পরিবেশ দূষিত হয়। তো এরকম পরিবেশ দূষণকারী উৎপাদন ব্যবস্থায় আসলে সরকারের বেশ উঁচু মাত্রার ট্যাক্স নির্ধারণ করা উচিত। যতই তা কর্মসংস্থান তৈরি করুক না কেন, পরিবেশ দূষণের সাথে তার কোনো সংযোগ তৈরি করা যাবে না। আমরা জানি সরকারের রেল সেবা লাভজনক না, অর্থাৎ এখানে ভর্তুকি দেওয়া লাগে। গ্যাস এটাও আন্তর্জাতিক বাজার দর অনুযায়ী সরকার বিক্রি করে না, বিশেষ করে পাইপলাইনের গ্যাস। তো গ্যাস বা রেল এটা কিন্তু সারা দেশের সব জেলার মানুষের অ্যাক্সেস নাই, অর্থাৎ তারা কনজিউমার না। যেমন বরিশাল বিভাগে কোথাও রেল লাইন নাই। আবার গ্যাস মূলত শহরকেন্দ্রিক, পাইপলাইনের গ্যাস মূলত শহরকেন্দ্রিক লোকজন ব্যবহার করে। তো সরকারের যেসব সেবা বা পণ্যে 90% উপরে জনগণের প্রবেশাধিকার নাই, সেই সব পণ্য বা সেবার উপর কোনো ভর্তুকি থাকবে না বা থাকতে পারবে না। যেমন বিদ্যুতের উপর ভর্তুকি আছে, এটা ঠিক আছে, কারণ বিদ্যুৎ সারা দেশের 90%-এর উপরে মানুষ ব্যবহার করে। তাই রেল বা গ্যাসের মতো উৎপাদন বাণিজ্যিক কর্মকাণ্ডে কোনো ধরনের ভর্তুকি বন্ধ করতে হবে। আমরা দেখি বিলাসবহুল হোটেল বা প্রাইভেট ব্যাংকে বা আরও অনেক প্রতিষ্ঠানে গরমের সময় মানুষ কোট পরে সেখানে অফিস করে বা যাতায়াত করে, এবং সেখানে এই কোট পরে থাকার জন্য এসির তাপমাত্রা অনেক কম রাখা লাগে, যা ভর্তুকি মূল্যের বিদ্যুতের অপচয় বলেই মনে করি আমি। তাই সরকারকে কড়া ব্যবস্থা এখানে নিতে হবে, অর্থাৎ যেসব প্রতিষ্ঠানে কোটটাই পরে ব্যবসা বাণিজ্যিক কর্মকাণ্ড চলে গরমকালে, সেসব প্রতিষ্ঠানে ভর্তুকি মূল্যে বিদ্যুৎ প্রদান করা যাবে না। তাদেরকে বাণিজ্যিক এবং লাভজনক মূল্যে বিদ্যুৎ সংযোগ দিতে হবে। রং ফর্সাকারী ক্রিম এটা একটা বাহুল্য পণ্য। কোমল পানীয় এটাও বাহুল্য পণ্য। তারপরে যেসব আর্টিফিশিয়াল ফ্রুট ড্রিঙ্কস আছে বা জুস আছে, সেগুলো আসলে বাহুল্য পণ্য। আবার ফাস্টফুডও খুব একটা স্বাস্থ্যকর নয়। তো এইসব পণ্য যারা উৎপাদন করে তাদের কর্পোরেট ট্যাক্স আসলে 50% নিচেই হবে না। যেমন তামাকের উপর কর্পোরেট কর আছে 50% বা তার বেশি, সেরকম এইসব বাহুল্য পণ্য কর্পোরেট ট্যাক্স অনেক বেশি হতে হবে, যাতে এইসব পণ্যের কনজিউমার কম থাকে এবং এর ব্যবহার আমাদের রাষ্ট্রে বা সমাজে কম হয়, যাতে স্বাস্থ্য হানিটাও খানিকটা কম হয়। তো এই চ্যানেলটা জনস্বার্থ নিয়ে কাজ করে, তাই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। আর যেহেতু 2026 সালে 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, এই নির্বাচনে 2 জোট প্রতিদ্বন্দ্বিতা করবে, তাই নাগরিক হিসেবে নির্বাচনী ইশতেহারে এখানে যে কথাগুলো বললাম সেগুলা সরকার বা রাজনৈতিক দলগুলা তাদের নির্বাচনী ইশতেহারে যুক্ত করতে পারে, বা নাগরিক হিসেবে আপনি দাবি করতে পারেন এইসব, যাতে তারা বাস্তবায়ন করে। ধন্যবাদ সবাইকে।